হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক একটি বিষয়, সেটা হচ্ছে জটিল রূপমূল কাকে বলে। ঠিক আছে, খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়া আছে তোমাদের যে আজকের আলোচনার টপিক, সেটা নিয়ে কিন্তু আমি একেবারে পুরো ডিটেলসে আলোচনা করবো। দেখো, প্রথমে সংজ্ঞায় চলে যাই। কি বলছে রূপমূল কি? দেখো, এই যে আমাদের যে ভাষা আছে, আমরা যে ভাষা বলছি, সেই ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক একককে কি বলে? রূপমূল বলে। মানে এই যে ভাষা, তার যে ক্ষুদ্রতম অর্থবোধক যে একক বেরোচ্ছে সেটাকে কি বলবো আমরা? রূপমূল বলবো। এটি শব্দের গঠনগত মূল ভিত্তি বা ক্ষুদ্রতম অংশ, মানে সব থেকে ছোট বলতে ক্ষুদ্রতম অংশটাকে আমরা বুঝতে পারছি, যাকে আর ভাঙা যাবে না। ঠিক আছে, মানে সব থেকে ছোট অংশটা যে বেরোবে সেটাকে কিন্তু আমরা বলবো রূপমূল। দেখো, এখানে আরো কিছু কিছু বলে দিয়েছে যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে, তার সঙ্গে আবার কখনো এটি অন্য শব্দের সাথে যুক্ত হয়েও বসতে পারে। যেমন বইগুলো শব্দটি, বইগুলো, এই দুটি কিন্তু আলাদা আলাদা রূপমূল। তো এই বইটাকে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না। বই তার সঙ্গে গুলো, খুব সুন্দরভাবে একটা উদাহরণ কিন্তু দিয়ে দিয়েছে বইগুলোর মধ্যে থেকে। তো আমরা দেখবো এটা বই একটার মূল, তার সঙ্গে গুলো একটা কিন্তু আলাদা রূপমূল। ঠিক আছে, এটাকে কিন্তু আর ভাঙা যাবে না, সব থেকে ক্ষুদ্রতম একক কিন্তু বেরোচ্ছে অর্থের। ঠিক আছে, তারপরে সংজ্ঞা জেনে নিলাম। এবার রূপমূলের প্রকারভেদে চলে আসি। কি বলছে রূপমূলের প্রকারভেদ? যেখানে আমরা দেখতে পাচ্ছি রূপমূলকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা রয়েছে মুক্ত রূপমূল, আরেকটা হচ্ছে বদ্ধ রূপমূল। তো মুক্ত বলতে আমরা বুঝতে পারছি যেটা খোলা, ঠিক আছে, বা যেটা ছাড়া থাকবে বা স্বাধীনভাবে থাকবে। তাই বলছে যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে এবং যার নিজস্ব একটি পূর্ণাঙ্গ অর্থ আছে, তাকে আমরা বলবো মুক্ত বা স্বাধীন রূপমূল। যেমন কি বলছে, উদাহরণে বলছে বই, মানুষ, দেশ ইত্যাদি। ঠিক আছে, তো আমরা এগুলো দেখছি যে ছোট্ট অংশ, কিন্তু এর কিন্তু একটা অর্থ আছে, স্বাধীন অর্থ বেরোচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমরা কি বলবো, এক একটি শব্দ হিসেবে কাজ করতে পারে। তার সঙ্গে এরপরে বদ্ধ রূপমূলের উদাহরণ আর সংজ্ঞা জেনে নিই। কি বলছে সংজ্ঞাতে? যে রূপমূল স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। নামটা শুনে আমরা বুঝতে পারছি বদ্ধ বলতে যেটা আটকে যাবে। ঠিক আছে, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারবে না, যার জন্য আবার আরেকটা শব্দ আমাদের লাগবে। ঠিক আছে, সেটাই কিন্তু উদাহরণে বলছে। দেখো, তাই বলছে সর্বদা কোনো মুক্ত রূপমূলের সাথে যুক্ত হয়ে বসে তাকে বলা হয় পরাধীন রূপমূল। যেমন গুলো, ঠিক আছে, আমরা কিন্তু হুট করে যদি একটা গুলো বলি, শব্দটা আমরা বলছি ঠিকই, একটা রূপমূল বেরোচ্ছে ঠিকই, কিন্তু এর কিন্তু অংশ হচ্ছে না। যেমন এইটা, মানে এটার একটা অর্থ প্রকাশ হচ্ছে না। যেমন গুলো বললে কিন্তু কেমন যেন লাগছে, জিনিসটা কোনো অর্থ হচ্ছে না। এর আগে যদি আমরা বই বলে দিই, বইগুলো, তখন কিন্তু একটা গোটা আর কি অর্থমূলক কিন্তু সেটা রূপমূল বেরোচ্ছে। ঠিক আছে, তাই আমরা দেখতে পাচ্ছি এটা বদ্ধ রূপমূল বলতে পরাধীন রূপমূল। তারপরে কি বলছে দেখো, জটিল রূপমূল কাকে বলে? ঠিক আছে, দুইয়ের বেশি রূপমূল সমবায়কে জটিল রূপমূল বলে, যেখানে দুটা রূপমূল থেকে বেশি থাকবে রূপমূল। ঠিক আছে, কি বলছে অন্যভাবে বললে যখন দুইয়ের বেশি মুক্ত রূপমূল বা মুক্ত বদ্ধ রূপমূলের সংমিশ্রণে সংযোগে একটি নতুন রূপমূল শব্দ গঠিত হয়, তাকে কি বলা হয়? জটিল রূপমূল বলে। মানে আমরা দেখবো যেখানে দুটার বেশি রূপমূল থাকবে, কম কিন্তু থাকবে না। ঠিক আছে, সেটাকে কি বলবো আমরা? জটিল রূপমূল। যেমন এই প্রক্রিয়া একাধিক রূপমূল যুক্ত হয়ে একটি অখণ্ড ধারণা বা বড় শব্দ তৈরি করে, যা ভাষার প্রকাশ ক্ষমতাকে বৃদ্ধি করে। ঠিক আছে, দেখো তারপরে খুব সুন্দরভাবে উদাহরণে দিয়ে দিয়েছে। এখানে কি বলছে উদাহরণে? যেমন জাতীয়তাবাদ। দেখো এখানে কতগুলো রূপমূল আছে। এই যে জটিল রূপমূলের যদি উদাহরণ বলি, এখানে দেখো কতগুলো রূপমূল আছে। যেমন একটা আছে জাতি, তারপরে অন্ত্যেষ্টিয়, তারপরে তা, বাদ, এগুলো কিন্তু সব এক একটা আলাদা আলাদা অর্থ আছে। ঠিক আছে, অনেকগুলো রূপমূল মিলি কিন্তু এটা হচ্ছে, তাই এটাকে আমরা কি বলছি? জটিল রূপমূল। সেটা কিন্তু এখানে বলে দিয়েছে খুব সুন্দরভাবে সংজ্ঞায়। তারপরে কি বলছে? অসহযোগিকতা, যেখানে এটাও একটা চলে যাচ্ছে জটিল রূপমূলের উদাহরণে। এখানে উপসর্গ অ ও প্রত্যয় যুক্ত হয়ে যোগ শব্দটি অর্থকে সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রায় নিয়ে গেছে। তারপরে আরেকটা উদাহরণও বলে দিয়েছে, এমন কুসংস্কারগ্রস্তর মধ্যে বলেছে কু, আরেকটা রয়েছে সংস্কার, আরেকটা রয়েছে গ্রস্ত। তো তিনটা রূপমূল কিন্তু আমরা পাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু উদাহরণ এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে সাধারণ বনাম জটিল রূপমূল যে রয়েছে, তুলনামূলক বিষয় বলে দিয়েছে। তুলনার বিষয় হচ্ছে সাধারণ রূপমূল, আরেকটা রয়েছে জটিল রূপমূল। যেখানে সাধারণ রূপমূলের সংখ্যা আমরা কি দেখবো? একটি বা দুটি রূপমূল থাকে, কিন্তু জটিল রূপমূলে দুইয়ের বেশি থাকে। সংজ্ঞাতে আমি বলেছি।
তারপরে গঠনগত প্রকৃতি, যেখানে গঠন অত্যন্ত সরল, তার সঙ্গে প্রাথমিক হয়ে থাকে, কিন্তু সেইখানে আমরা জটিল রূপমূলে দেখবো জটিল থাকে, নামটা শুনে আমরা বুঝতে পারছি দীর্ঘ ও জটিল থাকবে। তারপরে কি বলছে, অর্থের ব্যাপ্তিতে পার্থক্য, যেখানে সাধারণ রূপমূলে প্রাথমিক বা মূল অর্থ প্রকাশ করে, সেই ক্ষেত্রে জটিল রূপমূলে যৌগিক বা বিস্তারিত ধারণা কিন্তু প্রকাশ করে। উদাহরণে খুব সুন্দরভাবে বলেছে, সাধারণ রূপমূলে বই, মানুষ, দেশ সংজ্ঞাতে আলোচনা করেছে। আর জটিল রূপমূলে কি বলছে, জাতীয়তাবাদ, অসহযোগিতা, তার সঙ্গে কুসংস্কারগ্রস্ত, এগুলো কিন্তু জটিল রূপমূলের উদাহরণে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু গুরুত্বও বলে দিয়েছে লাস্ট আলোচনায়, কি বলছে, জটিল রূপমূলের গুরুত্ব। তো এই যে জটিল রূপমূল যে আছে, এই নতুন শব্দ ধারণা গঠন, সেখানে আমরা দেখব ভাষার নতুন নতুন ধারণা, বৈজ্ঞানিক শব্দ বা দার্শনিক তত্ত্ব প্রকাশের জন্য একাধিক রূপমূল যুক্ত করে জটিল রূপমূল গঠন করা অত্যন্ত প্রয়োজনীয়। তার সঙ্গে অর্থের বিস্তার ও সুনির্দিষ্টতা, যেখানে এটি একটি সাধারণ শব্দের অর্থকে সম্প্রসারিত করে অথবা আরো সুনির্দিষ্ট করে তোলে, যেমন জাতি থেকে জাতীয়তাবাদ। ঠিক আছে, আবার আরেকটা বলেছে গুরুত্বতে, যে ভাষার সৌন্দর্য সমৃদ্ধি, এই জটিল রূপমূলে আমরা দেখব কি একাধিক রূপমূলের সমন্বয়ে ভাষার প্রকাশভঙ্গি আরো সমৃদ্ধ, প্রাঞ্জল এবং শক্তিশালী হয়। এটি ভাষার গতিশীলতার কিন্তু প্রমাণ দেয়। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শেষ করছি, তবে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই আগে। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নারে দেখো 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে দেখে নাও। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কিন্তু এখন কোর্স ফি আছে 1299, আর যারা মাইনর কোর্সে তাদের জন্য আছে 699। এই তোমাদের কোর্স ফি। আর আমাদের কোর্সে অ্যাডমিশন হলে যে রকমের তোমরা সুবিধাগুলো পেয়ে যাবে সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে, আমি আর আলাদা করে বলছি না। আজকের আলোচনার বিষয় তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।